গিন্নি, তাড়াতাড়ি আমার জালটা দাও, আমি একটু মাছটা ধরে আসি বুঝলে। আর দেরি হয়ে যাচ্ছে তো, বাজারে যাব। শোনো, সকাল থেকে তো আমি তো কত কাজ করি বলো। মায়া আর রাজু ওদের সঙ্গে সমানে ওরা যে পড়াশোনা করে, ওদের পাশে বসে থেকে ওদেরকে সাহায্য করা, ওদের স্কুলের খাতার কাজ করা, সংসারের কাজ করা, কত দিকে যে আমার খেয়াল রাখতে হয়। তুমি নিজের কাজ যদি একটু তুমি নিজেই না করে নিলে, তাহলে আমি মানুষটা কত করব বল। গিন্নি, তুমি যে ভাবছো তোমার সংসারে কাজ করতে কত কষ্ট হয়, কিন্তু আমার যে নদীতে বা সমুদ্রে মাছ ধরি, আমারও তো কষ্ট হয়। না হয় তোমার কাছে একটু জাল চেয়েছি, তুমি কত কথা শুনিয়ে দিলে। তোমার কাছে আর কাল থেকে চাইবো না, আমি আমার নিজের কাজটা করে নেব, ঠিক আছে? আচ্ছা বাবা, নাও নাও, ঢের হয়েছে। সংসার করতে গেলে এরকম মান অভিমান আমাদের হয়েই থাকবে। তুমি বলবে, আমি বলবো, এটা নিয়ে রাগ করার কিছু নেই। একটা কথা শোনো, মায়া আর রাজু ওদের স্কুল টিচার ফোন করেছিল। ওদের সামনে যে পরীক্ষা আসছে না, তার জন্যে ওদের স্কুলে ফিসটা জমা করতে হবে। তা তুমি একটু টাকা পয়সা না দিলে ওদের ফিসটা দেবো কি করে বলো? আচ্ছা গিন্নি, তুমি এই নিয়ে এতটা ভেবো না। আমি আজকে মাছ ধরতে যাচ্ছি, মাছ ধরে বাজারে বিক্রি করে যে টাকাটা হবে, মায়া আর রাজু স্কুলের ফিসটা দিয়ে দেব। আর তুমি তোমার সংসারে কাজ করো আর বাচ্চাদের নিয়ে থাকো, আমি চললাম বুঝলে মাছ ধরতে। এরপরে রাহুল টাটকা টাটকা মাছ নদী থেকে ধরে নিয়ে বাজারে যায়। টাটকা মাছ নিয়ে যান, টাটকা মাছ নিয়ে যান। দাদা, মাছ কত করে? 200 টাকা কেজি। একটু কম হলে হতো না? একদম টাটকা মাছ দাদা, সবে নদী থেকে ধরে নিয়ে এসেছি, একটু গলা পচা হবে না। 200 টাকার নিচে কম হবে না। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি যখন এত করে বলছেন, আপনাকে আমি 170 টাকা কেজি দিতে পারি। তাহলে আমাকে 3 কেজি মাছ দিয়ে দিন। রাহুলের সমস্ত টাটকা টাটকা মাছ অল্প দামে বিক্রি করে সে ভালো একটা উপার্জন করে এবং খুব খুশি হয়ে যায় সে। অন্যদিকে মদন ও তার স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে রাহুলের সমস্ত মাছ বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু তাদের একটা মাছ কেউ কিনছে না। গিন্নি দেখো, রাহুলের এবার একটা কিছু ব্যবস্থা করতে হবে। ওর জন্য আমার কোনো মাছ বিক্রি হচ্ছে না, সমস্ত খরিদ্দারটা ওর কাছেই যাচ্ছে। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যদি ওই রাহুলের থেকে বেশি টাকায় মাছ বিক্রি করতে চাও, মানে সারাদিনে 1000 টাকা কেজি, তাহলে আমার একটা কথা শুনতে হবে তোমাকে। সেই কথাটা তুমি মন দিয়ে শোনো। বলো গিন্নি, আমার মাছ বিক্রি করার জন্য আমি যা খুশি তাই করতে পারি। তুমি আজকে যেটা বলবে আমি সেটা মন দিয়ে শুনবো এবং সেটা করব। শোনো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন তুমি একটু বিষ নিয়ে ওর ফিশারিতে ঢেলে দিয়ে আসবে, তাহলে ওর মাছ সব শেষ। আরে গিন্নি, তুমি তো একটা বেশ ভালো বুদ্ধি বার করেছো। আজকে রাত্রে ওর ফিশারিতে বিষ দেবই আমি। এদিকে রাহুল খুব খুশি হয়ে বাড়িতে চলে এলো এবং তার গিন্নিকে ডাক দিল। কই গিন্নি, কোথায় গো? এদিকে এসো। তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? তা বলো, আজকে তোমার মাছ বিক্রি কেমন হলো? মাছ তো সকালেই ধরে তুমি বাজারে গিয়েছিলে, আমি তো কিছু জানি না, একটু বলো। গিন্নি, আমার মাছ আজকে না খুবই ভালো হয়েছে। আজকে খুব তাড়াতাড়ি মাছটা কিন্তু বিক্রি হয়ে গেল। আমি বলেছিলাম 200 টাকা কেজি, কিন্তু কাস্টমার 170 টাকা 160 টাকা চাইছিল, তো আমি দিয়ে দিলাম বুঝলে। কিন্তু ওই পাশে মদনের দিকে আজকের আর কেউ যায়নি, আমার থেকেই সব মাছ নিয়ে চলে গেল। তা তুমি বেশ করেছো, বুঝেছো। মাছের এত দাম হয়েছে, গরিব মানুষের জন্য একটু কম করেছো, এটা খুব ভালো হয়েছে, আমি শুনে খুশি হলাম গো। এদিকে বেশ অনেকটাই রাত হয়ে গেল, সবাই যে যার ঘুমিয়েও পড়েছে। রাহুল, এই বিষটা এনেছি তোর এই দিঘিতে দেব বলে। তোর মাছগুলো আমি শেষ করে দেব। তুই যে আমার মাছ ব্যবসাটা শেষ করছিস, তাই তোকে তো ছাড়া যাবে না ভাই। তাই এই বিষটা আজকে তোর দিঘিতে দিয়ে যাব, কাল সকালবেলা দেখবি তোর সব মাছ মারা গেছে। এই বলে মদন রাহুলের দিঘিতে
বিষ ঢেলে দেয়। ও গিন্নি, শোনো, আমি কিন্তু মাছ ধরতে যাচ্ছি। সকালবেলা মাছটা ধরে একদম সোজা বাজারে যাব। তারপরে বাজার থেকে কি আনতে হবে আমায় যদি একটু বলো ভালো হয়। বাজার থেকে তেমন কিছু আনতে হবে না গো, বাড়িতে সবই আছে। শুধু তুমি মাছ বিক্রি করে একটু সবজি কিনে নিয়ে আসবে। বাড়িতে কোনো সবজি নেই, আমি সবজি দিয়ে আজকের মাছ রান্না করব। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমার সমস্ত মাছ মারা গেল কি করে? আমি তো কালকে দেখে গেলাম ভালো। রাহুল মনের দুঃখে এদিক ওদিক চকমক করতে থাকে। হঠাৎ সে সামনে একটা বিষের বোতল দেখতে পায়। বিষের বোতল? তার মানে আমার মাছগুলো এমনিতে মারা যায়নি, কেউ চক্রান্ত করে মেরেছে। তো আমার যার উপর সন্দেহ হচ্ছে, আমি সঠিকটা বলতে পারবো না, কিন্তু আমি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে জানাবো। রাহুল মন খারাপ করে গ্রামের পঞ্চায়েতের বাড়িতে চলে গেল নালিশ জানাতে। কি ব্যাপার রাহুল, এত সকালবেলা তোমার কি সমস্যা হয়েছে এত সকালে? আগে মোড়ল মশাই, আপনার কাছ থেকে যে 50,000 টাকা নিয়েছিলাম মাছ ব্যবসা করার জন্য, আমি দিঘিতে মাছ চাষ করেছিলাম, খুব ভালোই হয়েছিল মাছগুলো, আর বিক্রিও করছিলাম। হঠাৎ আমার গতকাল মাছগুলো দেখলাম ভালো, কিন্তু আজকে সকালবেলা গিয়ে দেখছি মাছ সব মারা গেছে। তারপর আমি খুব কাঁদতে কাঁদতে দেখলাম পুকুরের পাশে একটা বিষের বোতল পড়ে আছে। তখনই আমার সন্দেহ হয় যে এটা মদনের কাজ হতে পারে, যেহেতু গতকাল মদনের সমস্ত খরিদ্দার আমার কাছে এসেছিল। ঠিক আছে রাহুল, তুমি একদম চিন্তা করো না। তোমার সন্দেহ হয়েছে মদনের ওপরে, তো আমি মদনকে ডাকবো, তুমিও থাকবে আর গ্রামের লোকেরাও থাকবে। আমি কালকে সকালে একটা সঠিক বিচার করে দেব। পরের দিন সকালবেলা রাহুল গ্রামের কিছু কিছু মানুষকে খবর দেয়। তারপর রাহুল মদনের বাড়িতে গিয়ে মদনের স্ত্রী ও মদনকে পঞ্চায়েতে আসার জন্যে বলে আসার পরে সে তড়িঘড়ি করে পঞ্চায়েতের দিকে চলে আসে। বলো রাহুল, তোমার কি সমস্যা? মোড়ল মশাই, ওই মদন ওর মাছ বিক্রি হয়নি বলে আমার পুকুরে বিষ ঢেলে দিয়ে আমার মাছগুলো মেরে দিয়েছে। না মোড়ল মশাই, এটা আপনি একদম বিশ্বাস করবেন না। রাহুল সম্পূর্ণভাবে আমার ওপরে মিথ্যা দোষারোপ করছে। আমি কেন ওর পুকুরে বিষ ঢালতে যাব? ও নিজেই হয়তো কিছু করেছে ভুল, আমাকে দোষ দিচ্ছে। মোড়ল মশাই, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের একটা ছোট্ট পুকুর আছে। আমরা রাত্রে সেই পুকুরটা দেখতে গিয়েছিলাম মাছগুলো কেমন আছে, তখন দেখি মদন ভাই রাহুল ভাইয়ের পুকুরে বিষ ঢেলে দিয়েছে। এটা কি সত্যি কথা মদন? একবার বলো। আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি কালকে ওই 50,000 টাকা রাহুলকে দিয়ে আসবে। আর মাছের বাজারে তোমাকে যেন কোনোদিন না দেখি। তুমি মাছ ব্যবসা আর করবে না। সবাই যে যার চলে গেল। পরের দিন সকালবেলা যখন রাহুল ও তার স্ত্রী চা খাচ্ছিল, তখন মদন এসে রাহুলের হাতে টাকা দিয়ে ক্ষমা চেয়ে তারপরে সে চলে যায়। শোভা, রাহুলের ওপরে আমার যা মাথা গরম হয়ে যাচ্ছে তোমার কি বলবো। আমার মাছ ব্যবসাটা তো বন্ধ করেই দিল, তার সঙ্গে 50,000 টাকা আমার জরিমানা ভরতে হলো। আমার খুব রাগ হচ্ছে। তুমি চিন্তা করো না, আমাদের টাকা আমাদের ঘরে আসবে। রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে, রাহুলের ঘরে গিয়ে আগুনটা লাগিয়ে দেবে, আর ওর আলমারি থেকে আমাদের টাকাগুলো নিয়ে চলে আসবে। পাড়া প্রতিবেশী সবাই জানবে আগুনে ওর সব পুড়ে গেছে, তার সঙ্গে ওর টাকাগুলোও পুড়ে গেছে। অনেক তখন রাত হয়ে যায়, প্রায় মধ্যরাত বললে চলে। সবাই চারিদিকে ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ। সেই সময় মদন
তার বদ মতলব নিয়ে চলেছে রাহুলের ঘরে আগুন লাগাতে। মদন চুপি চুপি এসে রাহুলের আলমারি খুলে আলমারি থেকে সমস্ত টাকা পয়সাগুলো বের করে নিয়ে রাহুলের বাড়িটাকে আগুন লাগিয়ে দেয়। কই গো, তাড়াতাড়ি ওঠো গো, আমাদের ঘরে আগুন লেগে গেছে। তাড়াতাড়ি ছেলে মেয়ে দুটো নিয়ে বাইরে চলো, ঘর সব পুড়ে শেষ হয়ে গেল গো। এটা আমাদের সাথে কি হলো? প্রথম আমাদের দিঘির মাছগুলো নষ্ট হয়ে গেল, এখন আমাদের এই ঘরটা চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে। এই ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে এই রাতে কোথায় যাব আমরা? রাহুল পুরো নিঃসম্বল হয়ে যায় এবং তারা সকালবেলা একটা গাছের তলায় পুরো পরিবার সহ বসে থাকে। হঠাৎ তার ছোট্ট মেয়ে মায়া বলে ওঠে, ও বাবা, আমাদের তাহলে আর কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। আমাদের বই খাতা পেন্সিল, আমাদের ঘর বাড়ি আর কিচ্ছু নেই। ও বাবা, আমার যে বড় খিদে পেয়েছে, কাল রাত থেকে তো কিছু খেতে পাইনি। আমার একটু কিছু খাবার এনে দাও না বাবা, খুব খিদে পেয়েছে, আর যে পাচ্ছি না। বলছি শোনো, ভেঙে পড়লে তো চলবে না, আমাদের আবার নতুন করে তো সব করতে হবে। আগে পেটটা তো দেখতে হবে। দুটো ছোট বাচ্চা, তাদের খিদে পেয়েছে, একটু দেখো না ওদের জন্য কিছু পাও কি না। রাহুল মনটা খারাপ করে জঙ্গলের দিকে চলল। সামনে একটা ফলের গাছ সে দেখতে পায়। খুব কষ্ট করে লাফিয়ে ঝাঁপিয়ে বাচ্চাদের জন্য 2-4টে ফল সে পেড়ে আনে। রাহুল ফল কটা পেড়ে নিয়ে আসছিল, এমন সময় ও বাবা, তোমার হাতে অতগুলো আপেল। বাবা, আমি 3 দিন কিছু খাইনি বাবা, তোমার ওই আপেল কটা আমার দেবে? আমার খুব খিদে পেয়েছে, আমাকে দাও না আপেল কটা। এই নাও বুড়িমা, তুমি আপেল কটা খাও। তুমি খুব ভালো বাবা। এই বলে সাধারণ বুড়ি একটা পরীতে রূপান্তরিত হয়ে গেল। বাছা, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি একটা পরী। আমি যে কোনো রূপ নিয়ে সবার সামনে আসতে পারি। আমি তোমাকে অনেক দুঃখী দেখেছি, অনেকক্ষণ থেকে দেখছি। তুমি তোমার বাচ্চাদের জন্য একটু ফল পেড়ে নিয়ে যাচ্ছিলে। তোমার দিঘির মাছ মারা গেছে, তোমার ঘর পুড়ে গেছে, তুমি সর্বহারা হয়ে গেছো, তোমার এখন কিচ্ছু নেই। তাই তোমার পরীক্ষা করার জন্য তোমার বাচ্চাদের মুখে তুলে দেওয়া ফল আমি তার থেকে একটু ভাগ বসালাম, তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। তুমি এতটাই সরল যে তোমার বাচ্চাদের খাবার কথা না ভেবে তুমি আমাকে দিয়ে দিলে। এই জন্য খুশি হয়ে আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তোমার যে দিঘি আছে, ওই দিঘিতে গিয়ে তুমি একটা মাছ ধরবে। সেই মাছ ধরে সেই মাছকে তুমি যা বলবে, যেমন চাইবে, সেই মাছ তোমাকে সেইভাবে পরিপূর্ণ করে দেবে। আর এর থেকে বেশি যদি কোনো সমস্যায় পড়ো, আমাকে মনে করবে, আমি তোমার কাছে চলে আসবো। তুমি আবার এত বড় একটা মাছ কেন ধরে আনতে গেলে বলো তো? তোমাকে কিছু খুঁজে আনতে বলেছি বাচ্চাদের খাওয়ার জন্য, তুমি একটা কোথা থেকে মাছ জোগাড় করে নিয়ে এসছো। কাঁচা মাছ কি খাওয়া যায়? আর আমি এটা রান্না বা কোথায় করব? গিন্নি, তুমি এ মাছকে দেশে মাছ মনে করো না, এর একটা বড় ঘটনা আছে, তাহলে শোনো। এই বলে রাহুল সমস্ত ঘটে যাওয়া ঘটনাটা তার স্ত্রীর সঙ্গে ও তার বাচ্চাদের সঙ্গে বলতে থাকে এবং তার খাওয়া ঘর বাড়ি সেসব পায়। পরীর দেয়া জাদুকরি মাছের ফলে তারা কত রকম পদ তারা খেতে পেল। তাদের সামনে একে একে সব খাবারগুলো হাজির হলো। দেখেছো তো গিন্নি, এ দেশে মাছ নয়, পরীর দেয়া জাদুকরি মাছ, যার ফলে আমরা আবার ঘর পেলাম, খাবার পেলাম, টাকা পয়সা পেলাম, আবার সবকিছু নতুন করে পেলাম। জাদুকরি মাছ ও রাহুলের উন্নতির খবর হাওয়ার মতো গতিতে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।
লোকের চোখে মুখে সব সময় রাহুলের নিয়ে সমালোচনা। হঠাৎ সন্ধ্যাবেলা আকাশটা ভীষণ কালো হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে ঝড় ওঠে। সেই ঝড়টা ছিল ধুলো ঝড়। সেই ধুলো ঝড় মদনের বাড়ির ওপর দিয়ে যেতে গিয়ে মদনের চোখে ধুলো ঢুকে যায়, ফলে মদন কানা হয়ে যায়। মদনের চোখে এমনভাবে ধুলো ঢুকে যাওয়ার কারণে মদন পুরোপুরি চোখে অন্ধ হয়ে যায়। কোনো ডাক্তার বদ্যি তাকে ঠিক করতে পারে না। এইভাবে তাদের সংসারে জমানো টাকাও শেষ হয়ে যায়। ধীরে ধীরে তাদের অভাব এসে পড়ে, অভাব থেকে দরিদ্র, তারপরে ভিখারি। তারপরে তার বউ বলল যে আমাদের এইটা পাপের ফল, আমরা রাহুল ভাইয়ের সাথে যে অপরাধ করেছি এটা তারই শাস্তি, আমাদের উচিত তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। মদন ও স্বপ্না দুজনে লজ্জিত হয়ে রাহুলের কাছে ক্ষমা চাইতে চলে আসে। তারা বলে যে তোমার দিঘিতে আমরা বিষ ঢেলেছি, তোমার ঘরে আগুন লাগিয়ে টাকা চুরি করেছি, তার ওই পাপের শাস্তির ফল আমরা পাচ্ছি। রাহুল ভাই, আমাদেরকে ক্ষমা করে দাও। আজ আমার বর খুব বড় অসহায় এবং অন্ধ হয়ে গেছে, আমাদের ঘরে টাকা পয়সা খাওয়া কিছুই নেই, পারলে আমাদেরকে একটু সাহায্য করো। স্বপ্না বৌদি ও মদন ভাই, তোমরা যে লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো, এটা আমার কাছে অনেক বড় কথা। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই আজকের থেকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর মদন ভাই যেহেতু অন্ধ হয়ে গেছে, তো মাছের বিজনেসের শেয়ার পার্টনার আজ থেকে আমার মদন ভাই, আমরা একসাথে মিলেমিশে থাকবো। এরপরে তারা খুশিতে একসঙ্গে একে অপরের গলা মেলায়। গল্পের নীতিকথা হলো এটাই যে কারোর ক্ষতি করলে সেই ক্ষতির পূরণ